রাজস্থানে ৩৬ বছর বয়সী ভানুয়ারি দেবী ইনি একজন নার্স ছিলেন। তার কিছু গাফিলতির কারণেই ডিএম অফিসার তাকে এই নার্সিং পোস্ট থেকে বরখাস্ত করেন, আর এই চাকরি থেকে বরখাস্ত হওয়ার পরই তার ভাগ্য বদলাতে থাকে। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন। আপনার হয়তো মনে হচ্ছে চাকরি গেলে লোকের সমস্যা হয়, কিন্তু ভানুয়ারি দেবীর ক্ষেত্রে উল্টোটা হয়েছিল। তিনি চাকরি ফিরে পাওয়ার জন্য প্রথমে তখনকার কংগ্রেসের বিধায়ক মালখান সিং বিষ্ণুই আর সবার শেষে রাজস্থানের একজন ক্যাবিনেট মন্ত্রী মহিপাল মাদেরনার সাহায্য নিয়ে তার চাকরি ফিরে পান। আপনি কি ভাবতে পারছেন একজন নার্স কিভাবে একজন বিধায়ক ও মন্ত্রীর সাহায্য নিয়ে তার চাকরি ফিরে পেতে পারে? ভিডিওটি একটু ধৈর্য ধরে দেখলে জানতে পারবেন গভীর রহস্য। এরপর থেকেই তার জীবনে আসে একের পর এক পরিবর্তন। তার জীবন চলছিল পুরো স্বপ্নের মতো, যা তিনি কখনো কল্পনাও করতে পারেননি। তবে তার শেষ পরিণতি ছিল খুবই ভয়ানক। রাজস্থান থেকে শুরু করে সারা ভারত তোলপাড় করেছিল ভানুয়ারি দেবীর এই কেস। পুলিশের তদন্ত দিয়ে শুরু হলেও শেষ হয়েছিল সিবিআই এর তদন্ত দিয়ে। এই কেসে মন্ত্রী মহিপাল মাদেরনা থেকে শুরু করে বিধায়ক মালখান সিং বিষ্ণুই সমেত মোট ১৭ জনকে গ্রেপ্তার করা হয়েছিল। রাজস্থানের আজমির জেলার কিষানগড় ব্লকের ছোট্ট একটা গ্রামে জন্ম হয় ভানুয়ারি দেবীর। পারিবারিক অবস্থার কারণে তিনি বেশি দূর পড়ালেখা করতে পারেননি। তার বাবা রাজস্থানের চিকিৎসা ও স্বাস্থ্য বিভাগে কাজ করতেন। বাবার সাহায্যেই তিনি ANM অর্থাৎ সাহায্যকারী নার্স কর্মী ধাত্রী পদে চাকরি পান। পারিবারিক অবস্থার জন্য মাত্র ১৬ বছর বয়সে রাজস্থানের যোধপুরের বুরুন্ডা গ্রামের অমর চাঁদের সঙ্গে তার বিয়ে হয়। ভানুয়ারি দেবী নার্সের চাকরি পাওয়ার পর শুরুতে বেশ মন লাগিয়ে কাজ করছিলেন। আসলে তিনি দেখতে খুবই সুন্দরী ছিলেন। তার সৌন্দর্য কম বেশি সবাইকে আকর্ষণ করত। একদিন স্বাস্থ্যকেন্দ্রে এক ব্যক্তি তার স্ত্রীকে নিয়ে চিকিৎসার জন্য আসেন। এরপর ভানুয়ারি দেবীর সঙ্গে তার দেখা হয়। তিনি ভানুয়ারি দেবীকে দেখে খুব মুগ্ধ হন আর তাকে জানান যে ভানুয়ারি দেবী চাইলে রাজস্থানের ফিল্মে কাজ করতে পারেন, কারণ তার চেহারা যথেষ্ট ভালো। এটা শুনে প্রথমত ভানুয়ারি দেবী বিশ্বাস করতে পারেননি। বেশ কয়েকদিন পর আবার ওই ব্যক্তি ওই স্বাস্থ্যকেন্দ্রে আসে এবং ওই একই কথা ভানুয়ারি দেবীকে জানান। তারপর ভানুয়ারি দেবী রাজি হয়ে যান। সেই ব্যক্তি ভানুয়ারি দেবীকে শুরুতে রাজস্থানের গানের অ্যালবামে কাজ দেন। ভানুয়ারি দেবী এরপর থেকে শুটিং এর কাজে বিভিন্ন জায়গায় ব্যস্ত হয়ে পড়েন, যার জন্য তিনি নার্সিং এর কাজ ঠিকঠাক করতে পারছিলেন না। অর্থাৎ বেশিরভাগ সময় তিনি স্বাস্থ্যকেন্দ্রে অনুপস্থিত থাকতেন, যার জন্য বেশ কয়েকজন মিলে ভানুয়ারি দেবীর বিরুদ্ধে ডিএম অফিসে গিয়ে কমপ্লেন করেন। তারা জানান সরকারি খাতায় তার নাম থাকলেও তিনি বেশিরভাগ সময় ডিউটিতে থাকেন না। এরপর ডিএম অফিসার সত্যতা যাচাই করে ভানুয়ারি দেবীকে চাকরি থেকে বরখাস্ত করেন। আর এই চাকরি থেকে বরখাস্ত হওয়ার পরই ভানুয়ারি দেবীর ভাগ্য বদলাতে শুরু করে। যেহেতু ভানুয়ারি দেবী রাজস্থানের ফিল্ম ইন্ডাস্ট্রিতে অ্যাক্টিং করতেন, তাই তার বিভিন্ন লোকের সঙ্গে ওঠা বসা হতো। বিধায়ক, MLA, MP, উচ্চ পদস্থ সব ব্যক্তিদের সঙ্গে তার চেনা জানা ছিল। ঠিক তখনকার দিনে কংগ্রেসের বিধায়ক মালখান সিং বিষ্ণুয়ের সঙ্গে তার বেশ ভালো পরিচিতি ছিল। সাহায্যের জন্য ভানুয়ারি দেবী তার কাছে যান, গিয়ে জানান ডিএম অফিসার তাকে চাকরি থেকে বরখাস্ত করেছেন। এরপর মালখান সিং বিষ্ণুই ডিএম অফিসারের সঙ্গে যোগাযোগ করে ডিএম অফিসারকে বলেন ভানুয়ারি দেবীকে চাকরিটা ফিরিয়ে দিতে, কিন্তু ডিএম অফিসার তার কথায় রাজি হয়নি। আপনারা মোটামুটি বুঝতে পারছেন একজন নার্সের বিধায়কের সঙ্গে কেমন সম্পর্ক থাকলে একজন বিধায়ক ডিএম অফিসারকে ফোন করতে বাধ্য হন। এরপর ডিএম অফিসার যখন বিধায়কের কথায় রাজি হন না, তখন মালখান সিং বিষ্ণুই ভানুয়ারি দেবীকে নিয়ে তখনকার ক্যাবিনেট মন্ত্রী মহিপাল মাদেরনার কাছে যান। বিধায়ক মালখান সিং বিষ্ণুই মন্ত্রী মহিপাল মাদেরনাকে জানান ভানুয়ারি দেবী তার খুব কাছের একজন। ভানুয়ারি দেবী খুব সমস্যায় পড়েছেন, ডিএম অফিসার তাকে চাকরি থেকে বরখাস্ত করেছেন, আর মন্ত্রীজি যদি ডিএম অফিসারকে ফোন করে ভানুয়ারি দেবীর চাকরি ফিরিয়ে দেওয়ার কথা বলেন, তাহলে ডিএম অফিসারের কিচ্ছু করার থাকবে না, চাকরি ফিরিয়ে দিতে বাধ্য হবেন। মালখান সিং বিষ্ণুই ও ভানুয়ারি দেবী প্রায় বেশ কয়েকদিন ধরে মন্ত্রী সাহেবের বাড়ি গিয়ে ভানুয়ারি দেবীর চাকরি ফিরিয়ে দেওয়ার জন্য অনুরোধ করতে থাকেন। এরপর ভানুয়ারি দেবী মন্ত্রী মহিপাল মাদেরনার কাছেও আবেদন করেন যে তিনি যেন তার চাকরিটি ফিরিয়ে দেয়। শেষমেশ ক্যাবিনেট মন্ত্রী মহিপাল মাদেরনা ডিএম অফিসে ফোন করেন ভানুয়ারি দেবীর চাকরি ফিরিয়ে দিতে, আর সেই সাথে তার শ্বশুরবাড়ির কাছে পোস্টিং হয় যেন তার জন্যও আদেশ দেওয়া হয় ডিএম অফিসারকে। ভানুয়ারি দেবী তার চাকরি ফিরে পাওয়ার পর মন লাগিয়ে কাজ করতে থাকেন ঠিক আগের মতোই। বেশিরভাগ সময় তিনি তার অ্যাক্টিং বা অভিনয় নিয়ে ব্যস্ত থাকতে শুরু করেন। এরপর থেকেই ভানুয়ারি দেবী ক্যাবিনেট মন্ত্রী মহিপাল মাদেরনার সঙ্গে কম বেশি সময় দেখা করতে শুরু করেন। তাদের মধ্যে একটা বন্ধুত্বের সম্পর্ক গড়ে ওঠে। এদিকে ভানুয়ারি দেবী তার চাকরি ফিরে পাওয়ার পর পুরো আত্মবিশ্বাসী হয়ে ওঠেন, যেহেতু প্রথমে একজন বিধায়ক আর তারপর একজন মন্ত্রী দ্বারা তার চাকরি ফিরে পেয়েছিলেন। সময় গড়াতে থাকার কারণে ভানুয়ারি দেবীর নেতা মন্ত্রীদের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়তে থাকে। 2009 সাল থেকে 2011 সালের মধ্যে ভানুয়ারি দেবী যেন সম্পূর্ণ পরিবর্তন হয়ে যায়। পাকা বাড়ি, গাড়ি, সোনার গয়না, ছেলে মেয়েদেরকে ভালো স্কুলে পড়ানো, প্রতিবেশীরা রীতিমতো পুরো অবাক হয়ে যান, কেননা 8,000 টাকা আয় করা একজন নার্স কিভাবে এত তাড়াতাড়ি পরিবর্তন হতে পারেন। ভানুয়ারি দেবী তার স্বপ্নের জীবন কাটাচ্ছিলেন। আসলে ভানুয়ারি দেবীর বিধায়ক মালখান সিং বিষ্ণুই আর মন্ত্রী মহিপাল মাদেরনার সঙ্গে সম্পর্ক ছিল। এরপর থেকে ভানুয়ারি দেবী
বিধায়ক এমএলএ এমপির সঙ্গে কথা বলা বা যোগাযোগ করাটা যেন একটা নর্মাল ব্যাপার হয়ে ওঠে। বিভিন্ন নেতামন্ত্রীর সঙ্গে তার প্রায়ই ওঠা বসা হতো। বিভিন্ন লোকজন তার চেনা জানা ছিল। হঠাৎ একজন ভানুয়ারি দেবীকে জানান তিনি যখন এত সব বড় বড় মানুষের সঙ্গে যোগাযোগ রয়েছে, তাহলে তিনি কেন বিধায়ক হওয়ার জন্য মন্ত্রী বা এমএলএর সঙ্গে কথা বলছেন না। অর্থাৎ ভানুয়ারি দেবী চাইলে বিধায়ক পোস্টে ভোটে দাঁড়াতে পারেন। এটা শোনার পর ভানুয়ারি দেবী কথাটিকে গুরুত্ব দেন। আসলে সত্যি তিনি নেতামন্ত্রীদের সঙ্গে যোগাযোগে ছিলেন। তাছাড়া তার বেশ টাকা পয়সা হয়ে গেছিলেন, অনেক লোকেও চিনত। তাছাড়া তিনি অ্যাক্টিংও করতেন রাজস্থানী বিভিন্ন লোকাল ফিল্মে। তিনি যদি বিধায়কের জন্য ভোটে দাঁড়ান তাহলে অবশ্যই জিতে যাবে এবং নিজে ক্ষমতায় আসতে পারবেন। পরিকল্পনা অনুযায়ী ভানুয়ারি দেবী বিধায়ক মালখান সিং বিষ্ণইকে গিয়ে জানান তিনি বিধায়কের জন্য ভোটে দাঁড়াবেন, তাকে বিধায়কের একটা টিকিট দেওয়া হোক। তখন মালখান সিং বিষ্ণই ভানুয়ারি দেবীকে জানান এটা কখনোই সম্ভব নয়, কারণ তিনি এটা করতে পারবেন না। তার জন্য ভানুয়ারি দেবীকে ক্যাবিনেট মন্ত্রী মহিপাল মাদেনার সঙ্গে কথা বলতে হবে। এরপর ভানুয়ারি দেবী মন্ত্রীর সঙ্গে কথা বলেন, তাকে গিয়ে জানান ভানুয়ারি দেবী বিধায়কের জন্য ইলেকশন লড়বেন, তাকে ইলেকশনের জন্য একটা টিকিট দেওয়া হোক। তখন মন্ত্রীজি জানান এটা সম্ভব নয়। আসলে বিধায়ক ও মন্ত্রীজি ভালো করেই জানতেন যদি ভানুয়ারি দেবী বিধায়ক পদে দাঁড়ান বা ক্ষমতায় চলে আসেন তাহলে তাকে আর আটকে রাখা যাবে না বা পরবর্তীতে বিধায়ক ও মন্ত্রীর জন্য সমস্যার কারণ হয়ে দাঁড়াতে পারে। এরপর ভানুয়ারি দেবী মন্ত্রীজিকে বারবার যোগাযোগ করার চেষ্টা করেন, তার বাড়ি যান, তাকে ফোন করে একই কথা বারবার বলতে থাকেন বিধায়কের টিকিট দেওয়ার জন্য। কিন্তু ক্যাবিনেট মন্ত্রী মহিপাল মাদেরনা কোনোভাবেই ভানুয়ারি দেবীকে বিধায়কের টিকিট দেওয়ার জন্য রাজি হয় না। এমনকি বারবার ফোন করার কারণেও মন্ত্রীজি ও বিধায়ক দুজনে মিলেই ভানুয়ারি দেবীর সঙ্গে কথা বলা বন্ধ করে দেন। তার ফোন রিসিভ না করা, তার থেকে দূরে থাকার চেষ্টা করতে থাকেন। এদিকে ভানুয়ারি দেবী যেন বিধায়ক হওয়ার জন্য পুরো পরিকল্পনা করে রেখেছিলেন। ক্যাবিনেট মন্ত্রী মহিপাল মাদেরনা ভানুয়ারি দেবীর সঙ্গে কথা বলা এবং ফোন রিসিভ করা থেকে দূরে থাকতেন। এরপর ভানুয়ারি দেবী একদিন সোজা মন্ত্রীর বাড়ি গিয়ে তাকে জানান তিনি যদি ভানুয়ারি দেবীকে বিধায়কের টিকিট না দেন তাহলে তার কাছে একটা 50 থেকে 52 মিনিটের ভিডিও আছে, যা তিনি কোনো নিউজ রিপোর্টার চ্যানেল অথবা বিরোধী পার্টি বিজেপি নেতাদের কাছে দিয়ে দেবেন। আসলে এই ক্যাসেট ছিল ভানুয়ারি দেবী ও মন্ত্রী মহিপাল মাদেনার কাটানো ঘনিষ্ঠ মুহূর্তের ভিডিও। আর এই ভিডিও যদি বিরোধী পার্টি বিজেপি অথবা কোনো নিউজ চ্যানেলের কাছে চলে যায় তাহলে তারা সারা ভারতের লোকের কাছে পৌঁছে দেবে, যার ফলে তাদের কেরিয়ার এবং তাদের পার্টির ক্ষমতাও হারাতে পারেন। এরপর ভানুয়ারি দেবী মহিপাল মাদেনার বাড়ি থেকে বেরিয়ে সোজা বিজেপির পার্টি অফিসে পৌঁছে যান। সেখানে গিয়ে জানান তাদের বিরোধী দলনেতা মহিপাল মাদেনার সঙ্গে তার সম্পর্ক ছিল এবং তাদের সঙ্গে কাটানো ঘনিষ্ঠ মুহূর্তের 50 থেকে 52 মিনিটের একটা ভিডিও ক্যাসেটও আছে তার কাছে। এরপর বিজেপি পার্টি অফিসের নেতারা তার এই ভিডিও ক্যাসেটটি তাদের হাতে তুলে দিতে, কিন্তু ভানুয়ারি দেবী সেখান থেকে বেরিয়ে আসেন এবং তাদের বলে আসেন যে খুব তাড়াতাড়ি এই ক্যাসেট তিনি তাদের হাতে তুলে দেবেন। এদিকে মন্ত্রী মহিপাল মাদেরনা ও বিধায়ক মালখান সিং বিষ্ণই ভানুয়ারি দেবীর সঙ্গে কথা বলা বন্ধ করে দেন। বেশিরভাগ সময় বিধায়ক ভানুয়ারি দেবীর ফোন তুলতেন না। এরপর ভানুয়ারি দেবী বিধায়ককে জানান যে তারা দুজনেই ভানুয়ারি দেবীর থেকে দূরে যেতে চাইছে, কিন্তু তাদের সঙ্গে কাটানো ঘনিষ্ঠ মুহূর্তের ভিডিও রয়েছে তার কাছে, আর এই ভিডিও বিরোধী দলনেতার হাতে তুলে দেবেন, যা তাদের ক্যারিয়ারকে শেষ করে দিতে পারে। এরপর বিধায়ক মালখান সিং বিষ্ণই আর মন্ত্রী মহিপাল মাদেরনা মিলে কিছু পরিকল্পনা করেন ভানুয়ারি দেবীকে বোঝানো যায় বা থামানো যায়, কেননা তারা ভালো করেই জানতেন যদি তাদের এই ভিডিও বিরোধী দলনেতাদের হাতে আসে তাহলে তাদের জনসমক্ষে ভিডিও ছেড়ে দেওয়া হবে, যা তাদের রাজনৈতিক ক্যারিয়ারকে পুরো শেষ করে দিতে পারে। তারপর তারা ভানুয়ারি দেবীকে জানান যে তিনি যদি এই ক্যাসেট কাউকে না দেন তাহলে এই ক্যাসেটের বদলে তাকে 60 লাখ টাকা দেওয়া হবে। তখনকার দিনে 60 লাখ টাকা একটা বিশাল অ্যামাউন্ট ছিল। এই 60 লাখ টাকার কথা শুনে ভানুয়ারি দেবীর মত পরিবর্তন করেন, তিনি এই টাকা দিয়ে আরো ভালো কিছু করতে পারবেন। তারপর ভানুয়ারি দেবী বিধায়ক ও মন্ত্রী সাহেবের অফারে রাজি হয়ে যান, কিন্তু ভানুয়ারি দেবী ভালো করেই জানতেন যে তিনি বিধায়ক মালখান সিং বিষ্ণই আর মন্ত্রী মহিপাল মাদেরনাকে ব্ল্যান করছেন, তাই মন্ত্রী ও বিধায়ক তার সঙ্গে যা কিছু করতে পারেন কোনো গ্যারেন্টি নেই। তার এই ভিডিও ক্যাসেট 3-4টে কপি বানিয়ে আলাদা আলাদা জায়গায় রেখে দেন, কারণ যদি কখনো কোনো সমস্যার সম্মুখীন হন তাহলে তিনি বাকি ক্যাসেটগুলো দিয়ে আবার মন্ত্রী বা বিধায়ককে ব্ল্যাকমেলতে পারবেন বা নিজেকে ঠিক রাখতে পারবেন। ভানুয়ারি দেবী এরপর বাড়ি ফিরে আসেন। বাড়ি ফিরে এসে তিনি তার স্বামীকে সবকিছু জানান। ভানুয়ারি দেবীর কাছে একটা 4 চাকা গাড়ি ছিল, সেটা বিক্রি করতে চাইছিলেন, কারণ ভানুয়ারি দেবী তো আগামীতে 60 লাখ টাকা পেতে চলেছেন, আর এই 60 লাখ টাকার কিছু টাকা দিয়ে তিনি একটা বোলেরো গাড়ি কেনার পরিকল্পনা করেছিলেন। যেহেতু এই গাড়িটি বিক্রি করবেন তাই তিনি বিক্রি করার জন্য লোক খুঁজছিলেন। এরপর বিধায়ক জানান যে তার পরিবারের একজন সদস্য সোহনলাল বিষ্ণই ভানুয়ারি দেবীর পুরনো গাড়িটি 4 লাখ টাকায় কিনতে চান, যার জন্য সোহনলাল বিষ্ণই ভানুয়ারি দেবীকে অ্যাডভান্স হিসেবে 50,000 টাকা দিয়েছিলেন। আসলে ভানুয়ারি দেবী জানতেন
এখন যা অবস্থা তাতে তার সঙ্গে যা কিছু হতে পারে, এজন্য তিনি নিজেকে নিরাপদ রাখার জন্য বেশিরভাগ সময় বাড়ি থেকে বাইরে বের হতেন না। খুব বেশি দরকার হলে তবেই বের হতেন। এদিকে যেহেতু 60 লাখ টাকা নেওয়ার দরকার ছিল, তাই ভানুয়ারি দেবী বিধায়ক ও মন্ত্রীকে ফোন করেন। বিধায়ক ও মন্ত্রীজি তাকে জানান যে শোভনলাল বিষ্ণোই 60 লাখ টাকা দিয়ে আসবে, তার বদলে তার এই ভিডিও ক্যাসেটটি তাকে দিতে হবে। তবে একটা শর্ত আছে, টাকা দেওয়ার আগে ভিডিও ক্যাসেটটি তারা ভালো করে চালিয়ে যাচাই করে নেবেন এটা সত্যি কিনা। ভানুয়ারি দেবী রাজি হয়ে যান। তারপর তাদের দেওয়া নির্দিষ্ট জায়গায় পৌঁছে যান ভানুয়ারি দেবী। যদিও তার সঙ্গে ভানুয়ারি দেবী তার স্বামীকে যেতে বলেছিলেন, কিন্তু কিছু কারণে ভানুয়ারি দেবীর স্বামী সেখানে যেতে রাজি হননি। আর কেন রাজি হননি তা একটু পরবর্তীতে জানতে পারবেন। আসলে পুরো ঘটনা আগে থেকে পরিকল্পনা করা ছিল। পরিকল্পনা অনুযায়ী মন্ত্রী ও বিধায়কের পাঠানো সোহনলাল বিষ্ণোই একটি 4 চাকা গাড়ি নিয়ে আসেন, যার সাথে ছিল রাজু নামে এক ব্যক্তি। তিনি গাড়ি চালাচ্ছিলেন। যেহেতু আগে থেকে শর্ত হয়েছিল টাকা দেওয়ার আগে ভিডিও ক্যাসেটটি তারা চালিয়ে যাচাই করবেন, রাজু এই ক্যাসেটটিকে চালানোর জন্য আগে থেকে গাড়ির মধ্যে সবকিছু তৈরি করে রেখেছিলেন। তারা ভানুয়ারি দেবীকে দরজা খুলে গাড়িতে আসতে বলেন। শর্ত অনুযায়ী ক্যাসেটটি চালিয়ে দেখেন সত্যি ক্যাসেট কিনা। তারপর রাজু ক্যাসেটটি চালিয়ে পুরো 52 মিনিটের ভিডিও দেখেন। দেখার পর সত্যি জানতে পারেন যে এটা ভানুয়ারি দেবী ও মন্ত্রী মহিপাল মাদেনার ঘনিষ্ঠ মুহূর্তের ভিডিও। এরপর তারা গাড়িটি চালাতে শুরু করেন। গাড়ির ভেতরে আরও 2 জন লোক ছিল, যা ভানুয়ারি দেবী বুঝতে পারেননি। আসলে আগে থেকেই পরিকল্পনা ছিল যখন ভিডিও ক্যাসেট সত্যতা যাচাই হবে তখন ভানুয়ারি দেবীকে নিয়ে একটা নির্জন জায়গায় পৌঁছতে হবে। যেহেতু ভানুয়ারি দেবী ব্যাপারটা বুঝে গেছিলেন, তাই তিনি চিৎকার করতে শুরু করেন, কিন্তু গাড়ির কাঁচ বন্ধ থাকার কারণে তার চিৎকার বাইরে পৌঁছতে পারেননি। এরপর রাজু ভানুয়ারি দেবীর গলাটি শ্বাসরোধ হত্যা। আসলে রাজু ছিলেন একজন ছদ্মবেশী যার নাম ছিল শাহাবুদ্দিন। সে একজন সুকিলার ছিলেন। ভানুয়ারি দেবী তা জানতেন না। এরপর পরিকল্পনা অনুযায়ী রাজু ওরফে শাহাবুদ্দিন আর সোহনলাল বিষ্ণোই মিলে ভানুয়ারি দেবীর বডিটি আরেকটি গাড়ির কাছে নিয়ে যান, যেখানে আগে থেকেই গাড়িতে বিষ্ণুরাম, ওম প্রকাশ, কৈলাস ঝঙ্কার মিলে বসেছিলেন। তারপর তারা ভানুয়ারি দেবীকে নিয়ে একটা নির্জন জায়গায় পৌঁছে যান। সেখানে গিয়ে তার অন্তিম সংস্কার করেন আর পাশে থাকায় রাজীব গান্ধী ক্যানালে তার ওই ফেলে দেন। ঘটনাটি ঘটেছিল 1 সেপ্টেম্বর 2011। এরপর প্রায় 7-8 দিন কেটে যায়, কিন্তু ভানুয়ারি দেবী আর বাড়ি ফেরেননি। তার স্বামী উপায় না পেয়ে পুলিশ স্টেশনে গিয়ে নিখোঁজের কেস দায়ের করেন। ভানুয়ারি দেবীর স্বামী অমরচাঁদ পুলিশকে জানান যে তার স্ত্রীর গায়েব হওয়ার পেছনে বিধায়ক ও মন্ত্রী মহিপাল মাদেনার হাত আছে এবং পুরো ঘটনা তিনি খুলে বলেন। এরপর পুলিশ অফিসারেরা বিধায়ক ও মন্ত্রীর বিরুদ্ধে চার্জশিট তৈরি করেন কারবাই করার জন্য। অপরদিকে বিরোধী পার্টি বিজেপি দলনেতারা সঠিকভাবে তদন্ত করার জন্য চাপ দিতে থাকেন। বিভিন্ন নিউজ চ্যানেলগুলিতে এই কেসের হেডলাইন হতে থাকে। খবরের ফ্রন্ট পেজে ছাপা হয় ভানুয়ারি দেবীর এই ঘটনা। ঘটনার পর চাপ বাড়তে থাকে পুলিশ অফিসারের ওপর। তারপর তারা অ্যাকশন নিতে শুরু করেন। কিন্তু ভানুয়ারি দেবীর এই নিখোঁজের কেসে তল্লাশি খুব ধীর গতিতে চলছিল। তখনকার মুখ্যমন্ত্রী এবং কেন্দ্র সরকারের সহযোগিতায় এই কেসটিকে পুলিশের হাত থেকে সিবিআইয়ের হাতে তুলে দেওয়া হয় সঠিকভাবে তদন্ত করার জন্য। সিবিআই যখন তদন্ত করছিলেন তখন বেশ কয়েকজনকে সন্দেহ করা হয়। সন্দেহের নাম উঠে আসে বিধায়ক মালখান সিং বিষ্ণোইয়ের বোন ইন্দ্রা বিষ্ণোই। এই ঘটনার সঙ্গে যুক্ত ছিলেন তিনি, কেননা তিনি চাইছিলেন তার ভাই মালখান সিং বিষ্ণোই মন্ত্রী হয়ে যান আর ইন্দ্রা বিষ্ণোই বিধায়ক হয়ে যাবেন। এই জন্য তিনি ভিডিও ক্যাসেট তৈরিতে ভানুয়ারি দেবীকে বিশেষভাবে সাহায্য করেছিলেন। এই ঘটনায় কম বেশি সবাই একে অপরের স্বার্থ নিয়ে ব্যস্ত ছিলেন। সবাই চাইছিল ক্ষমতার অধিকারী হতে। বিধায়কের বোন চাইছিলেন বিধায়ক হতে, বিধায়ক চাইছিলেন মন্ত্রী হতে, আর ভানুয়ারি দেবী নিজেই চাইছিলেন বিধায়ক হতে। অর্থাৎ প্রত্যেকেই এখানে নিজের স্বার্থ নিয়ে ব্যস্ত ছিলেন। এরপর সিবিআই তদন্ত চলাকালীন জানা যায় যে ভানুয়ারি দেবীর স্বামী এই ঘটনার সঙ্গে যুক্ত ছিলেন, কেননা ভানুয়ারি দেবী তাকে আর তেমন গুরুত্ব দিতেন না। তাছাড়া তিনি ভেবেছিলেন যদি ভানুয়ারি দেবী না থাকেন তাহলে যে 60 লাখ টাকা বিধায়ক আর মন্ত্রী থেকে আসবেন সেই 60 লাখ টাকার মালিক হবেন তিনি। সিবিআই তদন্তে জানা যায় আরও বেশ কয়েকটা ক্যাসেট ভানুয়ারি দেবী যোধপুরের একটা ব্যাংকের লকারে রেখেছিলেন। এরপর রাজীব গান্ধী ক্যানালের পাশে ভানুয়ারি দেবীর বেশ কিছু জিনিস পাওয়া যায়। কানের দুল, শাড়ির কিছু ছেঁড়া অংশ এবং একটা হাড় পাওয়া যায়। হাড়ের ডিএনএ টেস্ট করা হয়, কিন্তু ডিএনএ টেস্টে জানা যায় এই হাড়টি কোনো অন্য পশু। এরপর ভানুয়ারি দেবীর বাচ্চাদের ডিএনএ টেস্টও করা হয়। ভানুয়ারি দেবীর 3টি সন্তান ছিলেন, তার মধ্যে সবথেকে ছোট মেয়েটি ছিল বিধায়ক মালখান সিং বিষ্ণোইয়ের। এই ঘটনার সঙ্গে যুক্ত প্রত্যেকটা ব্যক্তি তাদের নিজস্ব সুবিধার জন্য বিভিন্ন রকম পরিকল্পনা করেছিলেন, কিন্তু কেউ তাদের এই পরিকল্পনায় সফল হননি। ভানুয়ারি দেবী যে স্বপ্ন দেখেছিলেন তার জন্য তার জীবন হারাতে হয়। এদিকে বিধায়ক যে স্বপ্ন দেখেছিলেন সেটা পূরণ করতে পারেননি, তিনি তার বিধায়ক পদ থেকে বরখাস্ত হন। এদিকে মন্ত্রীজিও তার মন্ত্রী আসন থেকে বরখাস্ত হন। বিধায়ক মালখান সিং বিষ্ণোইয়ের বোন ইন্দ্রা বিষ্ণোইও তিনিও বিধায়ক হতে পারেননি। এই ঘটনায় সিবিআই 17 জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন।
শুরুতে বিধায়কের বোন ইন্দিরা বিষ্ণোই পলাতক ছিলেন, তাকে মধ্যপ্রদেশ থেকে গ্রেপ্তার করা হয়। এই ঘটনায় প্রত্যেকটা অভিযুক্ত প্রায় 10 বছর সময় ধরে জেল খেটেছিলেন। সময় বাড়তে থাকার কারণে এবং শারীরিক অসুস্থতার জন্য মন্ত্রী মহিপাল মাদেরনা মারা যান। কিছু সম্পর্ক মানুষের জন্য খুব মর্মান্তিক হতে পারে। কখনো কখনো কিছু লোভ ও উচ্চ আকাঙ্ক্ষা মানুষের জীবনে ডেকে আনতে পারে এক ভয়াবহ পরিণতি। কোনো প্রকার অপরাধ ঠিক নয়। যদি কখনো কোনো সমস্যার সম্মুখীন হন, তাহলে আইন বা পুলিশ প্রশাসনের সাহায্য নিন। আপনি যদি কোনো সম্পর্কে সন্তুষ্ট না থাকেন, তাহলে সরকারি বা প্রশাসনিক সাহায্য নিয়ে সম্পর্ক থেকে বেরিয়ে আপনি আপনার মতো করে স্বাধীনভাবে বাঁচতে পারেন। আমাদের একটা কথা মাথায় রাখা উচিত, কোনো প্রকার অপরাধ আমাদের সমস্যার সমাধান হতে পারে না। ভিডিওটা শুধু শিক্ষার জন্য তৈরি করা হয়েছে। ইন্টারনেটে উপলব্ধ তথ্যের উপর ভিত্তি করেই আমরা ভিডিওটি তৈরি করেছি। ভিডিওর সত্যতা যাচাই করার জন্য আপনি ইন্টারনেটে সার্চ করতে পারেন। সত্যতা যাচাই করার ইউটিউবেই এই ঘটনাকে নিয়ে অনেক ভিডিও আছে। আমাদের ভিডিওর মাধ্যমে কাউকে কোনোভাবে ছোট বা হেয় করা হয়নি। শুধুমাত্র ভিডিওটি শিক্ষার জন্য তৈরি করা হয়েছে। যেহেতু ঘটনাটা ঠিক এভাবেই ঘটেছিল, তাই আমরা ভিডিওতে তুলে ধরেছি। ভিডিওতে দেওয়া কিছু ফটো এআই দ্বারা তৈরি করা হয়েছে, যাদের বাস্তবের সঙ্গে কোনো মিল নেই। দয়া করে কেউ বিভ্রান্ত হবেন না। যদি ভিডিওটি ভালো লাগে তবে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর বেশি বেশি করে শেয়ার করবেন, যাতে করে মানুষ অপরাধ থেকে দূরে থাকতে পারে এবং সচেতন হতে পারে।